শরিকদের ১৪ আসন নিয়ে বিপাকে বিএনপি। অনেক আসনে স্বতন্ত্রভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের হেভিওয়েট প্রার্থীরা। ফলে শঙ্কায় শরিক দলের সদস্যরা। তাদের প্রত্যাশা, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে সমঝোতা করবেন স্বতন্ত্ররা, তুলে নেবেন মনোনয়নপত্র। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্রভাবে ভোট করছেন বিএনপির আলোচিত নেত্রী রুমিন ফারহানা। আসনটিতে মনোনয়ন দেওয়া হয়েছে শরিক দলের প্রার্থী জুনাইদ আল হাবিবকে। দলের সিদ্ধান্ত না মানায় বহিষ্কার হয়েছেন রুমিন ফারহানা। আমি দলের নির্দেশনা অনুযায়ী এত বছর এখানে কাজ করেছি, এখন এখান থেকে সরে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর দল থেকে তো আমাকে বহিষ্কার করেছে, সুতরাং আমার সঙ্গে তো আর সমঝোতা হবার কিছু নাই। বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কিছুটা বেকায়দায় ঝিনাইদহ ৪ আসনে দল মনোনীত প্রার্থী রাশেদ খান। গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে এসে ধানের শীষ প্রতীক নিয়েই লড়ছেন তিনি। একজন স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছেন, তার সাথে আমার সুসম্পর্ক, একই বিশ্ববিদ্যালয়ের। স্বাভাবিকভাবে তিনি যেহেতু নমিনেশন পাননি, একটু সংক্ষুব্ধ আছেন। আমি আশাবাদী জনাব তারেক রহমানের সাথে আলোচনা হলে বিষয়গুলো সমাধান হয়ে যাবে। একই সমস্যায় ঢাকা ১২ আসনের বিএনপি জোট প্রার্থী ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। জোট থেকে দলীয় কোদাল প্রতীকেই লড়ছেন তিনি। শরিক দ্বারা যেখানে সমঝোতার আসন সেখানেও এরকম আছে, আবার বিএনপির যেখানে ধানের শীষ নিয়ে করছে সেখানে বিএনপির কিছু বিদ্রোহী প্রার্থী আছেন। ফলে বিএনপির জন্য এটা কিছুটা গলার কাটা হিসেবে এখনও থেকে যাচ্ছে। আমার মনে হয় যে আগামী কদিনের ভেতরে অধিকাংশ ক্ষেত্রে সংকটটার সমাধান হবে। বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কার না করে তাদের সঙ্গে সমঝোতার পরামর্শ পটুয়াখালী ৩ আসনে এই জোটের আরেক প্রার্থী নুরুল হক নূরের। বহিষ্কার না করে তাদেরকে আলাপ আলোচনা সমঝোতার মাধ্যমে যদি প্রত্যাহার করানো যায়, আমরা আমাদের সেই অভিব্যক্তি ব্যক্ত করেছি। কারণ যারা দাঁড়িয়েছেন তারা হয়তো দলের ডেডিকেশন আছে, মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তাদেরও একটা আবেগ আছে। বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত মেনে শিগগিরই বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করবে প্রত্যাশা শরিকদের। মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী ২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতার মাঠে বিএনপি, জামায়াত, এনসিপির প্রার্থীরা। আসনটিতে বিএনপির হেভিওয়েট প্রার্থী ডক্টর আব্দুল মঈন খানকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন জামায়াতে ইসলামের আমজাদ হোসাইন। ভোটের ভাগ বসাতে এনসিপির প্রার্থী সহ আছেন আরও ৩ জন। শিল্পাঞ্চল খ্যাত পলাশ ও সদর উপজেলার ২টি ইউনিয়ন নিয়ে নরসিংদী ২ আসন। সেখান থেকে ৪ বারের সংসদ সদস্য হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এবারও বিএনপির প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন তিনি। অগ্রণী ভূমিকা পালন করে এখানে উন্নয়ন করেছেন এবং সাধারণ মানুষের কাছে উনি অত্যন্ত জনপ্রিয়। এই বছর যে নির্বাচন করবেন, আশা করি আমরা ওনার আব্বার মতনই সর্বাধিক ভোটে নির্বাচিত করে আমরা সংসদে পাঠাবো। বিএনপির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে আছেন জামায়াতের প্রার্থী আমজাদ হোসেন। আর জোটের প্রার্থী চূড়ান্ত না হওয়ায় জনসমর্থন পেতে মাঠে এনসিপির গোলাম সারোয়ার তুষার। এখানে যে বিপুল পরিমাণ ইন্ডাস্ট্রি আছে, সেটাতে কিভাবে চাকরি প্রদানের ক্ষেত্রে আমাদের এলাকার ছেলেপেলেদের তাদেরকে প্রায়োরিটি কিভাবে দেওয়া হয়, এর বাদে আমাদের অবকাঠামোগত বেশ অনুন্নয়ন রয়েছে, আমরা এই উন্নয়ন করতে চাই। আশা করি প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তার জায়গায় থেকে তাদের দায়িত্বটা পালন করে, তাহলে একটা ইনক্লুসিভ নির্বাচন, একটি সুন্দর নির্বাচন, ফেয়ার নির্বাচন হবে। আমরা সেই জন্য অপেক্ষা করছি। ভোটারদের মন জয় করতে নির্বাচনী হিসাব নিকাশে আছেন ইসলামিক ফ্রন্টের আসিফ ইকবাল ও খেলাফত মজলিসের ফারুক ভূঁইয়া। সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতের দাবিসহ প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন ভোটাররা। আমরা এমন একজন ব্যক্তি চাই যে ব্যক্তি এই দেশের খেটে খাওয়া মানুষের, সাধারণ মানুষের প্রতি নজর রাখবেন, যারা মানুষকে সেবার যেই বিষয়টা মনে রাখবে, লালন করবে। অর্থাৎ আমরা শাসক নয়, আমরা আমাদের সেবক চাই। নির্বাচনের শিল্পাঞ্চল ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি বড় ফ্যাক্টর বলছেন স্থানীয়রা। আসনটিতে মোট ভোটার ২,৮২,৯৫৬ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সির বিষয়ে হাইকোর্টের আগের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আইনজীবীরা জানান, এর ফলে ঋণ খেলাপি হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। তবে সবকিছু নির্ভর করছে ইসির আপিল শুনানিতে। বৃহস্পতিবার চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এই আদেশ দেন। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ মঞ্জুরুল হাসান মুন্সির ঋণ খেলাপির তালিকা স্থগিত করে আদেশ দেন। পরে এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালত আবেদন করে প্রিমিয়ার ব্যাংক
কর্তৃপক্ষ। এদিকে প্রার্থিতা যাচাই বাছাই কুমিল্লা ৪ আসনে বিএনপির এই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সেই হিসেবে তিনি এখনও বৈধ প্রার্থী। তবে চেম্বার আদালতের সবশেষ আদেশে তিনি ঋণখেলাপি হওয়ায় ইসির আপিলে তার মনোনয়ন বাতিল হবে বলে দাবি আইনজীবীদের। এরই মধ্যে ওই আসনের প্রতিপক্ষ প্রার্থীরা তার বিরুদ্ধে আপিল করেছেন বলে জানা গেছে। কুমিল্লা ৪ আসনের শক্ত প্রতিপক্ষ এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা থেকে সরে এসেছে ব্যবসায়ী সমিতি। কমিশন বাড়ানো, মোবাইল কোর্টের অভিযান না চালানোর আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেন তারা। বৃহস্পতিবার বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান এলপিজি ব্যবসায়ী সমিতির সভাপতি। এদিকে দিনব্যাপী এলপিজি বিক্রি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন গ্রাহকরা। বুধবার সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘন্টার মধ্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। এরপর সন্ধ্যায় বন্ধ হয়ে যায় এলপিজি সিলিন্ডার বিক্রি। বৃহস্পতিবার সকাল থেকে ভোক্তারা সিলিন্ডার কিনতে ভিড় করলেও দোকান বন্ধ থাকে। ফলে সিলিন্ডার না পেয়ে হতাশ হয়ে ফিরে যান ক্রেতারা। যদিও খুচরা বিক্রেতাদের দাবি ডিলার থেকে পাওয়া যাচ্ছে না সিলিন্ডার। ডিলারের কাছে ফোন দিলে গ্যাস নাই, আবার কেউ আছে গ্যাস ফোন দিলে বলে যে রেট বেশি, এত রেট বেশি দিয়ে তো গ্যাস আনা যাবে না। মাল নিয়ে যাইতে পারতাছি না, এজন্য এখানে দাঁড়াই রয়েছি। দোকান খুলবে পরে মাল নিয়ে যাবো, কাস্টমারও তো খালি ফোন দিতেই আছে। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। চেয়ারম্যান থেকে সমস্যা সমাধানের আশ্বাস পেয়ে ধর্মঘট তুলে নেন ব্যবসায়ীরা। জানান সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সম্ভব নয়। ভোক্তার মামলা প্রত্যাহার করবেন, আমাদের যে কমিশন ডিক্লেয়ার করছে 100% কমিশন দিতে হবে এবং নির্বিচ্ছিন্ন গ্যাস দিতে হবে। তিনটা পয়েন্ট ক্লিয়ার করবেন, এলপিজি তে কোনো দাবি নেই। কর্মসূচিটা ছিল আমাদের অনির্দিষ্টকালের জন্য। আমরা আগামী কাল থেকে ইনশাল্লাহ এই কর্মসূচি স্থগিত, এখন থেকে আমরা এই কর্মসূচি স্থগিত করব। বিইআরসি চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে। জাহাজের ঘাটতির জন্য যদি সরবরাহ লাইনে কোনো সমস্যা থাকে, আমরা এ বিষয়ে লোয়াবের সঙ্গে কথা বলেছি এবং লোয়াবকে অনুরোধ করেছি দ্রুত জানুয়ারি মাসে আমদানি বাড়ানোর জন্য। ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে, এই সংকট আশা করতেছি এই মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কেটে যাবে। বৃহস্পতিবার সমস্যা সমাধানে গ্যাসের আমদানি শুল্ক কমানোর সুপারিশ করে জ্বালানি বিভাগ। এতে এলপিজি আমদানি বাড়তে পারে আর বাজারে সরবরাহ সংকট কমবে বলেও আশা খাত সংশ্লিষ্টদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর বাজারগুলোয় আবারও বেড়েছে মিনিকেট ও নাজির শাইল চালের দাম। পাশাপাশি বেড়েছে মসুর ও মুগ ডালের দামও। তবে সরবরাহ বাড়ায় শীতের সবজির দাম কিছুটা কম বলছেন বিক্রেতারা। আরও জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, আমরা জানি আজকে শুক্রবার ছুটির দিন, তো বাজার নিত্যপণ্যের বাজার যে দর দেখছেন সেখানে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আমি এখন রয়েছি রাজধানীর কারওয়ান বাজারে। আজ সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। এখানকার সার্বিক চিত্র যদি আমি একটু আপনাদের কাছে তুলে ধরি, কিছু কিছু পণ্যের দাম গত সপ্তাহের তুলনায় বেড়েছে, কিছু কিছু পণ্যের দাম কমেছে এবং কিছু পণ্যের দাম কিন্তু এখনও স্থিতিশীলই রয়েছে। সেক্ষেত্রে প্রথমে যে বিষয়টা আমি জানাতে চাই, শীতকালীন সবজি, অধিকাংশ সবজি কিন্তু এখন পর্যন্ত ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। তবে অনেক ক্রেতারা আমাকে জানিয়েছেন যে কিছু সবজি অর্থাৎ শসা এবং বরবটি তারা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে তারা বেশি দামে কিনছেন। আপনাদের একটু জানিয়ে রাখি, ফুলকপি, বিভিন্ন আকারে ফুলকপি কিন্তু 20 থেকে 40 টাকা দরেই বিক্রি করা হচ্ছে। প্রতি পিস 20 থেকে 40 টাকা দরে বিক্রি করা হচ্ছে। অর্থাৎ সবচেয়ে বড় আকারের যে ফুলকপি রয়েছে তা বিক্রি করা হচ্ছে 35 থেকে 40 টাকা দরে। টমেটো প্রতি কেজি বিক্রি করা হচ্ছে 80 থেকে 90 টাকা দরে। অর্থাৎ গত সপ্তাহের সাথে যদি মিলিয়ে দেখি, টমেটোর দাম স্থিতিশীলই রয়েছে। কাঁচামরিচের দাম কিন্তু এখনো অবধি কমেনি, অর্থাৎ 80 থেকে 90 টাকা প্রতি কেজি 80 থেকে 90 টাকা দরেই কিন্তু কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে। এবং আরেকটি বিষয় যেটি টমেটো কিন্তু একই, অর্থাৎ 80 থেকে 90 টাকা বা এরকমই বিক্রি করা হচ্ছে। ফলে কিছু কিছু সবজি, অধিকাংশ সবজি 50 থেকে 60 টাকার মধ্যে থাকলেও কিন্তু আরও যে সবজিগুলো, যেহেতু শসা, এবং আমাকে বিক্রেতারা জানিয়েছেন শসার সরবরাহ কম থাকায় কিন্তু শসার দাম কমেনি, অর্থাৎ সেটি 90 থেকে 100 টাকা পর্যন্তও কিন্তু বিক্রি করা হচ্ছে।
এবার যদি আসি চালের বাজারের চিত্র যদি আমি আপনাদেরকে একটু বলি, দু ধরনের চাল, আপনি যেমনটি বলছিলেন যে দু ধরনের চালের দামই কিন্তু বেড়েছে, অর্থাৎ মিনিকেট এবং নাজিরশাল, এই দুটো চালের প্রতি কেজি কিন্তু 3 থেকে 4 টাকা গত সপ্তাহের তুলনায় বেড়েছে। ফলে কিন্তু চালের বাজারে কিন্তু এখন অবধি ক্রেতাদের মধ্যে স্বস্তির দেখা মিলছে না। তারা অনেকে জানিয়েছেন যে এই মৌসুমে নতুন চাল সরবরাহ হওয়ার কথা, তার আগে যদি পুরনো চালের দাম বেড়ে যায় তো ফলে তারা কিন্তু বেশ বিড়ম্বনার মধ্যেই রয়েছেন। এবং ডিমের দাম কিন্তু এখন অবধি স্থিতিশীলই রয়েছে, অর্থাৎ গত সপ্তাহে যেরকম 100 থেকে 110 টাকা ডজনে বিক্রি করা হচ্ছিল, এই সপ্তাহেও কিন্তু 110 টাকা প্রতি ডজন কিন্তু 110 টাকা দরেই বিক্রি করা হচ্ছে। অর্থাৎ যদি আমি যদি একটু আপনাদের জানাই যে বাজারের শীতকালীন সবজি বা এই মৌসুমের সবজির দাম কিছুটা কমলেও কিন্তু চালের বাজার এবং যে ডিম রয়েছে সেই বাজারগুলোতে এখনো অবধি ক্রেতাদের মধ্যে খুব বেশি একটা স্বস্তির দেখা মিলছে না। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সাপ্তাহিক ছুটির দিনে বাজার দরের সার্বিক পরিস্থিতি। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার দর জানাচ্ছিলেন সহকর্মী মাহিমা হোসেন। রমজান মাস সামনে রেখে বেড়েছে বিভিন্ন ভোগ্যপণ্যের আমদানি। এতে চট্টগ্রাম বন্দরে বেড়েছে খাদ্যপণ্যবাহী জাহাজ ও কন্টেইনারের চাপ। আমদানি সংশ্লিষ্টরা বলছেন, যেই হারে পণ্য আমদানি হচ্ছে তাতে আসন্ন রমজানে সংকট কিংবা দাম বৃদ্ধির সুযোগ নেই। এদিকে কৃত্রিম সংকট তৈরি বন্ধে নজরদারি জোরদারের কথা জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রমজানের বাকি আরও 2 মাস, এরই মধ্যে শুরু হয়েছে ছোলা, ডাল, খেজুর, তেল সহ রমজান কেন্দ্রিক পণ্যের আমদানি। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউজের তথ্য মতে গেল বছর রমজানের আগে ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত এই সকল পণ্য আমদানি হয়েছিল 10,28,029 মেট্রিক টন, আর বিদায়ী বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত আমদানি হয়েছে 9,46,705 মেট্রিক টন পণ্য। চট্টগ্রাম কাস্টমস বলছে, মূলত গত নভেম্বর থেকেই শুরু হয়েছে ব্যাপক আমদানি। জানুয়ারিতে তা বাড়বে কয়েক গুণ, তাই পণ্য ছাড়ে গুরুত্ব পাচ্ছে সময় আর ব্যয় সাশ্রয়ের বিষয়টি। ছোলা, খেজুর, তারপরে মটর, সয়াবিন, সরিষা, যেই সব জিনিস আমাদের রমজান মাসে প্রয়োজন, সেগুলি আমদানি কিন্তু একটু এখন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে আশা করি যে আমাদের বাকি 70,000 টন কিন্তু আমাদের চলে আসবে। স্থিতিশীল থাকে সেটার জন্য সবসময় এটা নীতি নির্ধারক যারা আছেন উচ্চ পর্যায়ে, তারা সাধারণ মানুষের নাগালের মধ্যে যাতে থাকে সেই হিসাবে নীতি প্রণয়ন করে থাকেন। এদিকে আমদানি করা পণ্য বড় জাহাজ থেকে খালাসের 3 দিনের মধ্যে লাইটার জাহাজকে বন্দর ছাড়তে বলেছে কর্তৃপক্ষ। এর জন্য চলছে বিশেষ নজরদারি। মাদার ভেসেলগুলোর থেকে আনলোড হওয়ার সাথে সাথে বার্জগুলো যেন সর্বোচ্চ 3 দিনের মধ্যে যেন তাদের ডেস্টিনেশনে চলে যায়। ব্যবসায়িক কোনো ফায়দা করার জন্য অনেকে এই কাজটা করতে পারে, বাট আমরা সেটা ক্লোজ মনিটরিংয়ে রেখেছি। আমরা চট্টগ্রাম বন্দর, নেভি, কোস্টগার্ড সহ আমরা এ পর্যন্ত বেশ কয়েকটা অভিযানও পরিচালনা করেছি। চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধের তথ্য বলছে, এখনও আমদানির পাইপলাইনে আছে 1,29,000 টন ছোলা, 53,856 টন মসুর ডাল, মটর 1,30,430 টন, খেজুর 50,055 টন, সয়াবিন 3,29,100 টন এবং 1,78,000 টন সরিষা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। শীতকালে বাংলাদেশের সূর্যের কিরণকাল কমছে, যার সরাসরি প্রভাব পড়ছে কৃষি ও জনস্বাস্থ্যে। বাড়ছে শীতের অনুভূতি। নরওয়ে ও বাংলাদেশের একদল আবহাওয়াবিদদের গবেষণায় দেখা গেছে কিছু এলাকায় প্রায় 1 ঘন্টা পর্যন্ত কমে গেছে কিরণকাল। এই পরিবর্তন ঘটছে প্রতি 10 বছরে। গবেষকরা বলছেন, বাতাসে ধূলিকণা আর অতি ঘন কুয়াশার কারণে দিনের অনেকটা অংশে সূর্য দেখা যায় না। দেশের 36টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে 40 বছরের তথ্য সংগ্রহ করে বাংলাদেশ ও নরওয়ের একদল আবহাওয়াবিদ। উপাত্ত বিশ্লেষণের পর গবেষকরা দেখেছেন, শীতকালে এলাকা ভেদে প্রতি 10 বছরে সূর্যের আলোর কিরণকাল কমেছে গড়ে 0.1 ঘন্টা থেকে 0.9 ঘন্টা পর্যন্ত। বাতাসে ধূলিকণা কিংবা কুয়াশা বেশি থাকলে বাধা পায় সূর্যের আলো, এতে দিনের অনেকটা সময় সূর্য দেখা যায় না। 8 বিভাগের মধ্যে সূর্যের কিরণকাল কমেছে সবচেয়ে বেশি রংপুরে 0.9 ঘন্টা, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহে গড়ে কমেছে 0.8 ঘন্টা করে। তবে সিলেট, চট্টগ্রাম ও বরিশালে গড়ে কমেছে 0.5 ঘন্টা করে।
1980 সাল থেকে 2020 সাল পর্যন্ত আমরা 40 বছর ডাটা অ্যানালাইসিস করেছি সানশাইন আওয়ার। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতি 10 বছরে 0.9 ঘন্টা করে প্রতি 10 বছরের আপনার সূর্যকিরণকাল কমে যাচ্ছে। গবেষকরা বলছেন সূর্যের আলোর কিরণকাল কমে গেলে শীতের তীব্রতা বাড়ে, ফলে দেখা দেয় শ্বাসকষ্ট সহ নানা রোগ। শীতকালে মূলত ইনফেকশাস ডিজিজগুলো বেশি হয়, আর যেটা আরেকটা কনসিকুয়েন্স যে এই ঠান্ডা বেড়ে গেলে মানুষের যদি এটা লং টার্ম থাকে তাহলে সেটা এই ফুড প্রোডাকশনে একটা ইম্প্যাক্ট তৈরি করবে, যেটা আলটিমেটলি এটা কনজামশনেও একটা বড় ইফেক্ট তৈরি করবে, এটা ম্যালনিউট্রিশনটা তৈরি করবে। এই ঘটনায় কৃষিতে বিরূপ প্রভাব পড়েছে বলে জানিয়েছেন কৃষিবিদরা। শীতের ফসল আমরা যেটা বলে থাকি তখন আমাদের দিবস দৈর্ঘ্য কম থাকে, কিন্তু সূর্যের আলোটা পরিষ্কার পাওয়া যায়। যদি কোনো কারণে যদি বাধাগ্রস্ত হয় তখন শীতের ফসল উৎপাদনে কিছুটা আমাদের বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় বা বিরূপ প্রভাব পড়ে। এসবের জন্য জলবায়ু পরিবর্তনকেও পরোক্ষভাবে দায়ী করছেন গবেষকরা। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। তীব্র শীত ও ঘন কুয়াশায় বড় বীজতলা সহ বিভিন্ন ফসল ব্যাপক ক্ষতির মুখে। কুয়াশায় বিবর্ণ হয়ে যাচ্ছে বড়র বীজতলা। ছত্রাকনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছে না তারা। সময়মতো চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। সব মিলিয়ে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় শঙ্কায় চিন্তিত কৃষকরা। মাগুরায় বিস্তীর্ণ জমিতে চলছে বোরো রোপণের প্রস্তুতি, কিন্তু ঘন কুয়াশা আর তীব্র শীতে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। সঠিক সময়ে চারা রোপণ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। কুয়াশা পড়তেছে অতিরিক্ত, যার কারণে মারা যাচ্ছে পাতাগুলো। কুয়াশা এটা না উঠেও হচ্ছে না, লাগাতে হচ্ছে, বুইতি লাগালেও মরে যাচ্ছে। শেরপুরে এবার বীজতলা রয়েছে 4,932 হেক্টর। ঘন কুয়াশায় অনেক বীজতলার চারাই হলদেটে হয়ে গেছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও সুফল পাচ্ছেন না কৃষকরা। এখন জ্বালা আমার নষ্ট হয়ে গেছে, চিন্তা ভাবনা করতে জ্বালা কেনার জন্য। সরকার পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা করে তাহলে আবাদ করা সম্ভব। বীজতলায় অতিরিক্ত পানি জমতে না দেয়া ও পলিথিন বা খড় দিয়ে আংশিক ঢেকে রাখা সহ বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। বিকেলে পানি সেচ দিয়ে সকালে সেই পানি বের করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতিদিন সকালে কুয়াশা যে থাকে সেটা দড়ি দিয়ে পানি ছাড়িয়ে দেওয়ার জন্য বলা হচ্ছে। মাদারীপুরে 1 সপ্তাহ ধরে সূর্যের দেখা নেই বললেই চলে। শীতে নষ্ট হচ্ছে বীজতলা, ফলে বোরো রোপণের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দুশ্চিন্তায় জেলার চাষিরা। কুয়াশা আর ঠান্ডায় বীজতলা সহ বিভিন্ন শীতকালীন সবজির উৎপাদন নিয়ে বিপাকে ঠাকুরগাঁয়ের চাষিরা। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে 3,113 হেক্টর বীজতলার মধ্যে ক্ষতির মুখে কয়েকশো হেক্টর বীজতলা। আবহাওয়া খুব খারাপ, 6 দিন পর পর স্প্রে করছি, এই জন্য খরচা বেশি হচ্ছে। অতিরিক্ত কুয়াশার কারণে আমাদের এই বীজতলা শুকাচ্ছে না, শুকার কারণে আমাদের এই পচনটা ধরে যাচ্ছে। শীতে লালমনিরহাটে আলু ও পেঁয়াজ সহ বিভিন্ন রবি শস্যের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। অনেক জমিতে রোগবালায়ে পচে নষ্ট হয়ে যাচ্ছে গাছ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আরও জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, আমরা জানি ইতিমধ্যে তীব্র শৈত্যপ্রবাহের কারণে আসলে কৃষিতে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তো সেক্ষেত্রে কৃষি অধিদপ্তর কৃষকদের কোনো সহায়তা করছেন কিনা, আর কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে কিছু জানতে পেরেছেন কিনা? দেখুন, লালমনিরহাটে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশার কারণে কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ছে মানুষ। পাশাপাশি কিন্তু যে কৃষি যে ফসলগুলো আছে সেগুলো কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছেন। আমরা গত কয়েকদিন থেকে লালমনিরহাটের যে সবজি খ্যাত কমলাবাড়ি, ভাদাই, পাশাপাশি অন্যান্য জায়গায় কিন্তু আমরা ঘুরে বেরিয়েছি। সেখানে দেখেছি বিশেষ করে বীজতলা আসন্ন যে বোরো মৌসুম আসছে, সেই বোরো মৌসুমের যে বীজতলা তারা প্রস্তুত করেছেন, সেই বীজতলাগুলো কিন্তু ঘন কুয়াশার কারণে কিন্তু ফ্যাকাশে রং ধারণ করেছে। পাশাপাশি অনেক চারা গাছ কিন্তু ইতোমধ্যে পচে গেছে, যার দরুন কিন্তু লালমনিরহাটের যে কৃষক যারা আছেন বোরো ধান চাষাবাদে কিন্তু তারা দুশ্চিন্তা প্রকাশ করছেন। পাশাপাশি আমি এই মুহূর্তে রয়েছি লালমনিরহাটের আদিতমারি উপজেলায় একটি আলু ক্ষেতে। আমরা এখানে এসে দেখেছি কৃষকের আর্তনাদ। কৃষকরা বলছেন যে তাদের যে আলু ক্ষেতগুলো আছে সেগুলো কিন্তু ইতোমধ্যে কিন্তু ছত্রাকের ব্যাপক আক্রমণ শুরু হয়ে
হয়ে গেছে ঘন কুয়াশার কারণে। আর ঘন কুয়াশার কারণে তারা ঔষধ প্রতিদিন দিতে হচ্ছে, পাশাপাশি ঔষধ দিয়েও কিন্তু কাজ করছে না। তাদের একটি অভিযোগ যে বর্তমানে বাজারে যে নকল ঔষধের সয়লাভ হয়ে গেছে, সেই সয়লাভ করা ওষুধ কিন্তু খেতে যে প্রয়োগ করার পরেও কিন্তু তারা সুফল পাচ্ছে না, যার দরুন কিন্তু তাদের ভিতরে যে নাভিশ্বাস সেটি কিন্তু উঠে গেছে, তারা ব্যাপক দুশ্চিন্তায় রয়েছেন। আমরা এসে ফসলের ক্ষেতগুলো দেখেছি যে ফসলের ক্ষেতের যে পাতাগুলো আছে সেগুলো মোড়ানো হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, সব মিলে কিন্তু তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তো এ বিষয়ে আমরা কথা বলেছিলাম লালমনিরহাটের উপপরিচালক ডক্টর শাইখুল আরিফিনের সাথে। তিনি বলছেন যে লালমনিরহাটে আগামী যে বোরো মৌসুম আছে সেখানে কিন্তু 48,000 হেক্টর কিন্তু লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার ধারাবাহিকতায় কিন্তু উপসি হলো 910 বীজতলা, পাশাপাশি 1200 সামথিং আর কি সেটি হচ্ছে হাইব্রিড বীজতলা কিন্তু প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং তারা বলছেন যে এই মৌসুমে তাদেরকে ক্ষতির আওতায় আনা সম্ভব হবে না, তবে পরবর্তীতে তারা যদি ক্ষতিগ্রস্ত হয়ে যান সেক্ষেত্রে কিন্তু কৃষি বিভাগের বিভিন্ন প্রণোদনা দিয়ে কিন্তু তাদেরকে সহায়তা করা হবে। তো সব মিলে যদি লালমনিরহাটে বলি, লালমনিরহাটে শীতে এবং কুয়াশার কারণে কিন্তু জুবুথুবু হয়ে পড়ছে মানুষ, পাশাপাশি শীতের কারণে কিন্তু যে কৃষি আবাদগুলো আছে সেগুলো নিয়েও বেশ শঙ্কায় রয়েছেন এবং তারা এই ক্ষতি কি পুষিয়ে উঠতে পারবেন কিনা সেটি নিয়ে বেশ দুশ্চিন্তায় রয়েছেন। তো সব মিলে লালমনিরহাটের কুয়াশা কিন্তু ধারাবাহিকভাবে পড়ছে, যেমনটি যদি জানাই যে আজকে 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, কিন্তু ঘন কুয়াশা বিদ্যমান রয়েছে। তো এ ছিল আমার কাছে লালমনিরহাটে শীতের কৃষি নিয়ে সর্বশেষ। লালমনিরহাট থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান। বাংলাদেশে এখন অত্যাবশ্যক ওষুধ 295টি, তালিকায় নতুন যুক্ত হয়েছে 136টি। এসব ওষুধের দাম ঠিক করে দেবে সরকার। কোম্পানিগুলোকে এই দামের সঙ্গে সমন্বয় করতে হবে, এক্ষেত্রে সময় মিলবে 4 বছর। এছাড়া অত্যাবশ্যক নয় এমন 1100টি ওষুধের দাম ক্ষেত্রেও পরিধি ঠিক করে দেবে সরকার। বৃহস্পতিবার এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান। মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে এবং রোগের প্রাদুর্ভাব ঠেকাতে যেসব ওষুধ অপরিহার্য সেগুলোই স্থান পায় অত্যাবশ্যকীয় তালিকায়। এটি দেশভেদে আলাদা হয়। বাংলাদেশে 1992 সালে 117টি ওষুধকে এ তালিকায় স্থান দেওয়া হয়। এদেশে মানুষের বার্ষিক খরচের একটি বড় অংশ ব্যয় হয় ওষুধ কিনতে। এই ব্যয় নিয়ন্ত্রণের জন্যই অত্যাবশ্যকীয় তালিকায় নতুন 136টি ওষুধের নাম যুক্ত করল সরকার। ফরেন সার্ভিস একাডেমিতে এ বিষয়ে ব্রিফিং করেন অধ্যাপক সাইদুর রহমান। অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত ওষুধগুলোর সবগুলোর মূল্য সরকার কর্তৃক নির্ধারিত হবে এবং এই নির্ধারিত মূল্যের বাইরে যারা আছেন তাদেরকে এই মূল্যে পর্যায়ক্রমে আসতে হবে। যারা উপরে আছেন তাদেরকেও নেমে আসতে হবে, যারা নিচ থেকে যাবেন তারা ইচ্ছা করলে উপরে উঠতে পারেন অথবা থাকবেন না। অতি প্রয়োজনীয় নয় এমন 1100 ওষুধের দামের পরিধিও নির্ধারণ করবে সরকার। এই অন্তর্বর্তীকালীন সরকারের সরাসরি মানুষের কল্যাণ হয় এই ধরনের, মানে এই রাষ্ট্রের একটা কল্যাণমুখী রূপান্তরের ক্ষেত্রে এইবারের আজকের যে মূল্য নির্ধারণ এবং তালিকা প্রস্তুতকরণ, এটা একটা যুগান্তকারী ভূমিকা বা একটা টার্নিং পয়েন্ট হবে। আসলে অত্যাবশ্যক ওষুধের দাম সমন্বয়ে কেউ ব্যর্থ হলে তাদের নতুন ওষুধ বাজারে আনার আবেদন নেওয়া হবে না বলেও জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। অনুমোদন হয়েছে। রাহিনুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহক সুরক্ষা এবং প্রযুক্তি নির্ভর ঝুঁকি নিয়ন্ত্রণ করাই ডিজিটাল অর্থনীতির বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার গবেষণা প্রতিষ্ঠান PRI এর এক জরিপে বলা হয়, প্রতি 10 জন MFS ব্যবহারকারীর একজন প্রতারিত হচ্ছেন। আলোচনায় বলা হয়, ক্যাশলেস সমাজে প্রতারণা ঠেকাতে মোবাইল ফিনান্সিয়াল কোম্পানিগুলোকে NID সার্ভারের সঙ্গে যুক্ত করা জরুরি। দেশের প্রায় 78% ডিজিটাল লেনদেন মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা MFS সেবার মাধ্যমে হচ্ছে, যেখানে প্রায় প্রতিদিন 5,833 কোটি টাকার লেনদেন হয়। এই মোবাইল ব্যাংকিং সেবা শহরের সীমা ছাড়িয়ে গ্রামীণ জীবনেও বিকল্প ব্যাংকিং সিস্টেম হিসেবে কাজ করছে। তবে এক্ষেত্রে সম্ভাবনার সাথে বাড়ছে শঙ্কাও। গবেষণা প্রতিষ্ঠান PRI বলছে, বাংলাদেশে প্রতি 10 জন MFS ব্যবহারকারীর মধ্যে একজন প্রতারণার শিকার হন। এজন্য গ্রাহক সুরক্ষায় আইনি কঠোরতার তাগিদ দেন আলোচকরা। ডক্টর আশিকের সিম নিয়ে আমি বিকাশে অ্যাকাউন্ট করতেছি, তাহলে কি হচ্ছে? আমি যখন ফ্রড করছি, পুলিশ দেখতেছে এটা ডক্টর আশিকের সিম, পুলিশ ওখানে থেমে যাচ্ছে। এই বিষয়গুলো কিন্তু খুব একদম শুরুতে আমাদের এটা করতে হবে। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের হিসেব জায়গায় দেখছি
এই দুইটা বাদ দিয়ে যদি আমরা অ্যাসেস করি, প্রত্যেকটা ইন্ডিকেটরে, গ্লোবাল ইন্ডিকেটরে আমাদের পজিশন চায়না এবং ইন্ডিয়ার থেকে কম। গবেষণায় উঠে আসে পরিবহন, সরকারি সেবা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে কিউআর পেমেন্টের ব্যবহার এখনও সীমিত। ব্যাংকগুলোর সক্ষমতার অভাবে কিউআর পেমেন্ট বাধাগ্রস্ত হচ্ছে। ব্যাংক অ্যাকাউন্টের অন দ্য টপ অফ দ্যাট এটা কানেক্ট করতে পারে, এটা হাঁটতে পারে অ্যালেজ অ্যান্ড ন্যারো রোড দিয়ে, যেটা ব্যাংক অ্যাকাউন্ট হয়তো করে না বা পারে না বিকজ অফ ডিফারেন্ট রেগুলেটরি ফ্রেমওয়ার্ক। গ্রাহকের নিরাপত্তার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট নিশ্চিত করতে কম দামে স্মার্টফোন ও ডেটা সরবরাহের উদ্যোগের কথা জানায় বাংলাদেশ ব্যাংক। স্বল্প আয়ী মানুষের কাছে স্মার্টফোন পৌঁছে দেওয়া যায় এবং শুধু তাই না, স্মার্টফোনের পাশাপাশি সাশ্রয়ী প্যাকেজ ডেটাও পৌঁছে দেওয়া যায়। শুধু একটা কমিটি কাজ করতেছে। নিরাপত্তা নিশ্চিত হলে ক্যাশলেস লেনদেনে গ্রাহকের আস্থা আসবে বলে আশা করেন আলোচকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে মাহবুব হোসেন নামের একজনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাত 2টার দিকে তাকে শেরেবাংলানগর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। যৌথ বাহিনীর সদস্যরা জানান, প্রাইমারি শিক্ষক নিয়োগে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্যে এই চক্রের আরেক সদস্য বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে র্যাব। অভিযোগ রয়েছে, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার সামনে রেখে প্রশ্নপত্র ফাঁসের প্রলোভন দেখিয়ে চাকরি প্রার্থীদের কাছ থেকে বিপুল টাকা আদায় করার চেষ্টা করছিল এই চক্র। লাস্ট কয়েকদিন ধরে আমরা শুনতে পেরেছি যে একটা প্রতারক চক্র মানুষকে প্রশ্ন ফাঁস করার নাম করে তাদের কাছ থেকে সার্টিফিকেট এবং অন্যান্য ইনফরমেশন কালেক্ট করছে এবং তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় 6 থেকে 10 লাখ টাকা কালেক্ট করবে বলে আমরা জানতে পেরেছি। ওই ধারাবাহিকতায় আমরা আজকে অপারেশন করে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর একটা অভিযান হয়েছে, তার মাধ্যমে আমরা একজনকে ধরতে পেরেছি। বিদেশ থেকে পাঠানো প্রবাসীদের রেমিটেন্স একই দিন বা পরবর্তী কর্মদিবসে গ্রাহকদের হিসেবে জমা নিশ্চিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়, যা পূর্ণ বাস্তবায়নের জন্য ব্যাংকগুলোকে 31 মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আন্তঃসীমান্ত অর্থ পরিশোধ প্রক্রিয়ায় দেরি কমানো এবং দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই নির্দেশনা দেওয়া হয়েছে। এর আওতায় অনুমোদিত ডিলার ব্যাংকগুলো রেমিটেন্সের বার্তা পাওয়ার সাথে সাথে নিরাপদ ইলেকট্রনিক মাধ্যমে গ্রাহককে জানাতে হবে। ব্যাংকিং সময়ের মধ্যে পাওয়া রেমিটেন্স একই কর্মদিবসে এবং ব্যাংকিং সময়ের পর পাওয়া রেমিটেন্স পরের কর্মদিবসে গ্রাহকের হিসেবে জমা করতে হবে। এই ছিল এখনকার সংবাদের। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।